এবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নতুন উত্তেজনা তৈরি করেছে। আরব আমিরাত হামলার আশঙ্কাও করছে, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবার ঘোষণা দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাবাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে। এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম শেলিকে এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে, আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিল শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা। গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর 2022 সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তবে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে 3টি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন। এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্টত দুই দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছাতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি এক বিবৃতিতে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি। তিনি আরও জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তা আকাশপথে গাজায় ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, আগামী 9 আগস্ট থেকে বিমানের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে। এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 12 টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্র রাশিয়ার শব্দযুদ্ধের মধ্যেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের জেরে রাশিয়ার দিকে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবমেরিনের রাশিয়া আগে থেকেই বেশ সমৃদ্ধ। বিশ্লেষকদের ধারণা, এবার সমুদ্রপথ হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র। স্নায়ুযুদ্ধ যুগের পুরনো কৌশল আবার ফিরে এলো নতুন রূপে। পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন কৌশলগতভাবে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের হুঁশিয়ারির পরপরই। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলায় পাল্টা প্রতিক্রিয়া মেদভেদেব তাকে ডেড হ্যান্ড কৌশলের কথা স্মরণ করিয়ে দেন, যা শত্রুর ওপর নিশ্চিহ্ন ধ্বংসের বার্তা দেয়। ডেড হ্যান্ড বা পারিমিটার সিস্টেম মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে তৈরি এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা, যার লক্ষ্য হচ্ছে দেশের নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে নিশ্চিহ্ন করা। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প গতকাল শুক্রবার রাতে রাশিয়ার আশেপাশে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন।
তবে ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের পদক্ষেপের সরাসরি কোনো মন্তব্য না এলেও রুশ পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোদোলাতস্কি জানিয়ে দিয়েছেন মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি এবং যুক্তরাষ্ট্র যেসব সাবমেরিন মোতায়েন করছে সেগুলো অনেক আগে থেকেই রুশ নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তির কেন্দ্রে রয়েছে ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন, যেগুলো গোপনভাবে চলতে পারে এবং নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এই সাবমেরিনগুলোকে বুমার বলা হয় এবং এর অন্তত 14টি বর্তমানে সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা লক্ষ্যবস্তুকে মারাত্মকভাবে আঘাত হানতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে রয়েছে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের 3টি প্রধান শ্রেণী: ভার্জিনিয়া ক্লাস, সিউলস ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত, যা গোপনে মিশন পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ। দেশটির কাছে রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। এগুলোর মধ্যে আছে আধুনিক বোরে ক্লাস সাবমেরিন, যা 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারের মাধ্যমে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। বোরে ক্লাস ধীরে ধীরে প্রতিস্থাপন করছে পুরনো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনকে, যেগুলোতে রয়েছে 16টি সিনেভা ক্ষেপণাস্ত্র। পাশাপাশি রাশিয়ার ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিনগুলোও অত্যন্ত আধুনিক। এগুলোর মাধ্যমে স্থলভাগের ওপর দূরপাল্লার হামলা ও সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংস সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও গভীর সমুদ্রে আধিপত্য বিস্তারের এক প্রতীকী ও কার্যকর প্রতিযোগিতায় লিপ্ত। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল, সাবমেরিন বাহিনী এবং পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার রূপ আজও পরিবর্তিত হয়নি, বরং নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। এই সাবমেরিন মোতায়েন এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুধু দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং গোটা বিশ্বকেই এক অস্থির, অনিশ্চিত এবং বিপজ্জনক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতিব আয়াতুল্লাহ আহমেদ খাতামি। শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে। এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা নিজের অস্তিত্বের সংকট দেখছে। কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি, এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। খাতামি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তা প্রমাণ করেছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল। আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায়। তার ভাষ্যমতে ইসরায়েল 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে 12 দিন ধরে আক্রমণ চালায়। এর জবাবে 22 জুন যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়: নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরপর অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। But there is no way that you can allow, whether you have to fight or not, you can allow Iran to have a nuclear weapon, because the entire world
blow up. গত 24 জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতেমি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুড়ে শহরে পরিণত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে, এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে। آمریکایی‌ها بدانند فتح نکردند. খাতামি অভিযোগ করেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত 25টি দেশে আগ্রাসন চালিয়েছে, যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত। এবার ট্রাম্পকে কৌশলী হুমকি দিল ভারত। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্পের আপত্তিকে পাত্তাই দিল না ভারত। মোদিকে চাপে রাখতে ট্রাম্প বলেছিলেন, প্রয়োজনে পাকিস্তান থেকে তেল কিনবে ভারত। তার এমন মন্তব্যের পর ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না। অনেকেই ভারতের এমন সিদ্ধান্তকে ট্রাম্পের প্রতি হুমকি বলে উল্লেখ করছেন। রাশিয়ার সাথে তেল বাণিজ্য থাকায় ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই উদ্যোগে অনেকেই ভেবেছিল পূর্ব বন্ধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হয়তো রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত। তবে ভারত ঘোষণা দিয়েছে যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না তারা। মোদি সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্পের প্রতি কড়া হুঁশিয়ারি হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল নয়াদিল্লি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ভারতীয় কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রুশ তেল আমদানির নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি এবং তারা আগের মতোই তেল কিনতে থাকবেন। এর আগে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা চালিয়ে গেলে ভারতের ওপর অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চলতি মাসের 14 তারিখে তিনি সরাসরি হুমকি দেন, যদি না মস্কো ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তি চুক্তিতে পৌঁছয় তাহলে যেসব দেশ রুশ তেল কিনবে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। তবে এসব হুমকির পরও ভারতের অবস্থান একটুও টলেনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতের 2 শীর্ষ কর্মকর্তা বলেছেন, সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তেল আমদানিকারক কোম্পানিগুলোকে কোনো নির্দেশও দেওয়া হয়নি রাশিয়া থেকে তেল আমদানি কমানোর জন্য। শুক্রবার ট্রাম্প এক বক্তব্যে বলেন, তিনি শুনেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারতীয় কর্মকর্তারা এ দাবি সরাসরি খণ্ডন করেছেন। রয়টার্স অবশ্য জানিয়েছিল, জুলাই মাসে মূল্যছাড় কমে যাওয়ায় ভারতের কিছু রাষ্ট্রায়ত্ত রিফাইনারি সাময়িকভাবে রুশ তেল কেনা বন্ধ রেখেছিল। তবে তা কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং বাণিজ্যিক কারণে নেওয়া অস্থায়ী পদক্ষেপ। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। দেশের মোট আমদানির প্রায় 35% আসে রাশিয়া থেকে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকির চেয়েও ভারতের কাছে এখন গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা। সস্তায় রুশ তেল কিনে দেশটি জ্বালানির দাম নিয়ন্ত্রণ রাখতে চাইছে এবং বিশ্ববাজারে অস্থিতিশীলতার মধ্যেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চাইছে। তাই ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান কিংবা ভবিষ্যতে রাজনীতির পরিকল্পনা নয়, বরং ভারতের তেল আমদানি নীতিতে প্রধান বিবেচনা হচ্ছে বাস্তবতা ও অর্থনৈতিক ব্যয় সুবিধা। এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে বলা যায়, ট্রাম্প যাই বলুক না কেন, রুশ তেলের বিষয়ে ভারত আপাতত তাকে মোটেই পাত্তা দিচ্ছে না। এবার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ভারতের জন্য শুল্ক বৃদ্ধি, অন্যদিকে পাকিস্তানের জন্য শুল্ক হ্রাস। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এ সিদ্ধান্তের মাধ্যমে নয়াদিল্লিকে কোণঠাসা করে ইসলামাবাদকে পাশে টানার বার্তা দিচ্ছেন। গত শুক্রবার ট্রাম্প প্রশাসন পাকিস্তানি পণ্যের উপর 19% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর আগে এটি ছিল 29%, অর্থাৎ 10% কমানো হলো ইসলামাবাদের জন্য। ফলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের 69টি নতুন বাণিজ্য সুবিধাভোগী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।
অন্যদিকে ভারতের জন্য উল্টো চিত্র। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর বসিয়েছে 25% শুল্ক। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে ভারত, যা যুক্তরাষ্ট্রের চোখে কৌশলগত স্বার্থের পরিপন্থী এবং রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে টিকিয়ে রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার, তবে তারা এখনো শতভাগ মিত্রতার পর্যায়ে পৌঁছায়নি। তাদের সাম্প্রতিক বাণিজ্য নীতি আমাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও যোগ করেন, ভারত শুধু নিজে সস্তায় রাশিয়ার তেল কিনছে না, বরং তা পরিশোধন করে উচ্চ দামে আন্তর্জাতিক বাজারে বিক্রিও করছে। এটি বাজারের ভারসাম্য নষ্ট করছে এবং পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। এমন আচরণ মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত নয়। এই অবস্থান যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে নতুন এক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বড় ধরনের সংকেত বহন করছে। অন্যদিকে পাকিস্তানকে দেয়া এই সুবিধাকে ইসলামাবাদ বড় সাফল্য হিসেবে দেখছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াশিংটনের সম্পন্ন ঐতিহাসিক মার্কিন পাকিস্তান বাণিজ্য চুক্তি আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্লেষকরা বলছেন, এভাবেই পাকিস্তানকে পাশে টেনে এনে দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দৃষ্টিতে ইসলামাবাদ এখন এক সম্ভাব্য কৌশলগত সহযোগী, বিশেষ করে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায়। এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 6টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে মজুদ পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকলেও শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপে স্পষ্ট হয়েছে, ভারতকে চাপের মুখে ফেলে পাকিস্তানের দিকে হাত বাড়াচ্ছে ওয়াশিংটন। প্রশ্ন এখন একটাই, নয়াদিল্লি কিভাবে সামলাবে এই কূটনৈতিক চাপ, আর ইসলামাবাদ কতটা কাজে লাগাতে পারবে এই নতুন সুযোগ? একটি বুলেট ব্যয় ছাড়াই তাইওয়ান দখল করতে পারে চীন। যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে কবজায় আনার চেষ্টা করতে পারে বেইজিং। চীনের এমন পরিকল্পনা আছে যার মাধ্যমে পেশি শক্তি না দেখিয়ে কৌশলে তাইওয়ান দখল নিতে পারে চীন, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 第二次世界大战结束后，以中国和非洲为代表的第三世界国家 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেট সতর্ক করে বলেছেন, 2027 সালের মধ্যেই তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। তার ভাষায়, তাইওয়ান দখলের যে কোনো প্রচেষ্টা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।第二个是政府在台积电赴美的投资的过程当中，并没有接受到来自美国的压力。বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য 3টি পথ খোলা রেখেছে বেইজিং। প্রথমত, সমুদ্রপথে আক্রমণ, যার জন্য নতুন জাহাজ প্রস্তুত করছে চীন। তবে এখনও সেই নৌবাহিনী আন্তর্জাতিক মহলে পুরোপুরি পরীক্ষিত নয়। 中俄两国是山水相连的友好邻邦。 দ্বিতীয় কৌশল হতে পারে অবরোধ। 2022 সালে মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফরের পর তাইওয়ানকে সাময়িক অবরোধ করে রেখেছিল বেইজিং। একই রকম কৌশল আবারও দেখা দিতে পারে। 实施助力非洲摆脱雷患行动。 তবে বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান সহজে হার মানবে না। এমনকি আক্রমণ শুরু হলেও যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে চীনের জন্য। 在川普总统上任之后，马上就举行4方会谈。 এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ঝুঁকি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধাগ্রস্ত, তবে পরিস্থিতি খারাপ হলে দুই মহাশক্তির সরাসরি সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference.
যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে কোনো যুদ্ধের সময়সীমা নিয়ে কিচ্ছু বলেননি, বরং তিনি শান্ত স্বরে বলছেন তাইওয়ান ও চীনের মানুষ এক পরিবার, এই ঐক্য ঠেকানো কারো পক্ষে সম্ভব নয়। 今年是中国人民抗日战争、苏联伟大卫国战争。 এদিকে তাইওয়ানের রাজনৈতিক বিভাজন বাড়তে থাকায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 49% তাইওয়ানই এখনো যুক্তরাষ্ট্রকে ভরসাযোগ্য মনে করে, কিন্তু 43% বিশ্বাস চীনই ভালো বিকল্প। অন্যদিকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। পেংহু দ্বীপে সম্প্রতি দেশব্যাপী মহড়ার অংশ হিসেবে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। উপপররাষ্ট্রমন্ত্রী উ জিচুং বলেন, জনগণকে আর সরল মনে করা যাবে না, চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।50头不仅仅是军事胜利的象征，更代表了我们保家卫国的决心。তিনি আরও যোগ করেন, চীন এত বড়, এত শক্তিশালী, তাইওয়ান একা কখনো প্রস্তুত হতে পারবে না।对等尊严、健康有序对话交流的承诺，以及世世代代守护民主自由生活的坚持。 বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে চাইছে চীন। তবে যদি সংঘাত বাধে, তা এশিয়া নয়, পুরো বিশ্বের শান্তি নষ্ট করতে পারে। এবার গাজায় সামরিক অভিযানের সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের ভেতরের মতানৈক্য এবং হামাসের আলোচনায় অনাগ্রহের জেরে এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এ সপ্তাহে গাজায় সামরিক অভিযান নিয়ে আর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। গাজার কোন অংশে কিভাবে এবং কী পরিমাণে সামরিক অভিযান চালানো হবে তা নিয়ে ইসরায়েলি সরকারের ভেতরে বর্তমানে দ্বিধা তৈরি হয়েছে। কেউ কেউ গাজা সিটি ও আশেপাশের জনবসতিগুলো ঘিরে ফেলার প্রস্তাব দিয়েছেন, আবার কেউ সরাসরি পুরো শহর দখলের পরামর্শ দিচ্ছেন। এর আগে হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের আলোচনা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে কাতারের দোহায় চলমান আলোচনা থেকে তাদের প্রতিনিধি দল ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের বিরুদ্ধে ভুল উদ্দেশ্যে আলোচনা করার অভিযোগ তুলেছেন। তবে ইসরায়েল বলছে, হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত। হামাসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানানো হয়, তারা স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে আলোচনায় আগ্রহী, তবে তার আগে গাজায় মানবিক পরিস্থিতির গুরুতর উন্নয়ন প্রয়োজন। এদিকে গাজার বাস্তবতা দিন দিন আরও করুণ হয়ে উঠছে। জাতিসংঘ জানায়, গাজার 21 লাখ মানুষই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। নির্ভরযোগ্য খাদ্য সরবরাহ, পুষ্টিকর খাবার বা পরিষ্কার পানি কোনোটিই তারা পাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 9 লাখ শিশু অনাহারে রয়েছে, যার মধ্যে 70,000-এর শরীরে অপুষ্টির লক্ষণ স্পষ্ট। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইন জানান, আমরা আলোচনায় ফিরতে চাই, কিন্তু আগে চাই গাজায় মানবিক বিপর্যয়ের সমাধান এবং শত্রুপক্ষের কাছ থেকে লিখিত প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, অনাহারের মাঝে আলোচনা অর্থহীন ও কার্যকারিতা হারায়। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে নতুন সমঝোতা গড়ে উঠছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলার পাশাপাশি মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে এখন কাজ করবে দুই দেশ। যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ত্রাণ প্রবাহ বাড়ানোর এই যৌথ পরিকল্পনা আগামী দিনে গাজার পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।